রাত 10টায় ফুপুর বাড়িতে উপস্থিত হলাম। ঘটনা কতদূর গড়িয়েছে জানা দরকার। বাসায় গিয়ে দেখি বিরাট গ্যাঞ্জাম। ফুপুর মাথায় আইস ব্যাগ চেপে ধরা আছে, পাশেই ফুপা, তিনিও রণহুঙ্কার দিচ্ছেন। ফুপু বললেন, খবর কিছু শুনেছিস হিমু? কি খবর? হারামজাদাটা ওই বদমেয়েটাকে কোর্ট ম্যারেজ করেছে। ওর চামড়া ছিলে তুলে মরিচ লাগিয়ে দেওয়া দরকার। কোর্ট ম্যারেজ করে ফেলেছে? বাদলের মতো নিরীহ ছেলে কি আর নিরীহ আছে? ডাইনির খপ্পরে পড়েছে না? ফুপা বললেন, আমি তো কল্পনা করতে পারছি না। কি ইচ্ছা করছে জানিস হিমু? না, কি ইচ্ছা করছে? ফায়ারিং স্কোয়াডে ধার করিয়ে হারামজাদাটাকে গুলি করে মারতে। ফুপু কঠিন চোখে ফুপার দিকে তাকিয়ে বললেন, এইসব আবার কী ধরনের কথা? নিজের ছেলের মৃত্যু কামনা? আহা, কথার কথা বলেছি, গাধাটার তো দোষ নেই, ডাইনির পাল্লায় পড়েছে না। আমি বললাম, নিজের ছেলের বউকে ডাইনি বলা ঠিক হচ্ছে না। দুজনই ছেলে মানুষ, একটা ভুল করেছে, এখন উচিত ক্ষমা সুন্দর চোখে। ফুপু গর্জন করে উঠলেন, হিমু, তুই দালালি করবি না, খবরদার বললাম। এই বাড়ি চিরদিনের জন্য ওদের জন্য নিষিদ্ধ। বেচারারা বাসরাতে পথে পথে ঘুরবে। কেউ যদি জায়গা না দেয়, পথে পথে ঘোরা ছাড়া গতি কী? আখি বাদলকে নিয়ে তার মার বাড়িতে গিয়েছিল, তিনি মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছেন। তা তো দেবেই, বদের ঝাড় না। আমার ছেলের মুখের উপর দরজা বন্ধ করে? এত বড় সাহস! আমি এই বাড়িতেই আমার ছেলের বাসর করব। এটা মন্দ না, লাইট ফাইট নিয়ে আসি। লাইট ফাইট কেন? আলোকসজ্জা করতে হবে না? আলোকসজ্জা তো পরের ব্যাপার, বাসর ঘর সাজাতে হবে, ফুল আনতে হবে। এত রাতে ফুল পাবি? পাবো না মানে? ফুপু মাথার আইস ব্যাগ ফেলে দিয়ে উঠে বসলেন। ফুপার চোখ চকচক করছে, মনে হয় ছেলের বিবাহ উপলক্ষে আজ তিনি বোতল খুলবেন। তার সঙ্গীর অভাব হবে না। মোফাজ্জল এবং জহিরুল বাড়ির সামনেই ঘোরাঘুরি করছে, সিগন্যাল পেলেই চলে আসবে। সাদিক সাহেব শুকনো মুখে ফুপুর বসার ঘরে বসে আছেন। তার সামনে 1 কাপ চা, নাস্তার প্লেটে 2 পিস কেক। দেখেই মনে হচ্ছে অনেক দিনের বাসি, ছাতা পরা। আমাকে দেখে ভদ্রলোক হতাশ গলায় বললেন, বাড়ির সবাই কোথায় গেছে জানেন? আমি বললাম, না, যদিও শুনছান নীরবতা দেখে কিছুটা আশ করতে পারছিলাম। বাদল এবং আখি হানিমুন করতে কক্সবাজারের দিকে রওনা হয়েছে। তাদের সঙ্গে এবারে সবাই রওনা হয়েছে। ফুপা সম্প্রতি একটা মাইক্রোবাস কিনেছেন। মাইক্রোবাস ব্যবহারের সুযোগ পাওয়া যাচ্ছিল না, এখন সুযোগ হয়েছে। হানিমুনে স্বামী স্ত্রী একা থাকবে, এটাই নিয়ম। এই বাড়িতে সব নিয়মই উল্টো দিকে চলে। বাড়ির সবাই কোথায় আপনি জানেন না? জি না, ওরা সবাই কক্সবাজার চলে গেছে। ও আচ্ছা, কাজের ছেলেটাকে জিজ্ঞেস করে জানলাম। আমার বিশ্বাস হচ্ছিল না বলে আপনাকে জিজ্ঞেস করেছি। আপনি মনে হয় কিছুটা আপসেট হয়েছেন। আপসেট হওয়া কি যুক্তিযুক্ত নয়? আপনার ফুপুর ঠেলাঠেলিতে মামলার সমস্ত ব্যবস্থা করে 4 জনকে আসামি দিয়ে মামলা দায়ের করে বাসায় এসে শুনি সবাই কক্সবাজার। মামলা দায়ের হয়েছে? অবশ্যই হয়েছে। 5 জন সাক্ষী জোগাড় করেছি। এর মধ্যে মারাত্মক আহত আছে 2 জন, দুজনই হাসপাতালে চিকিৎসাধীন। আসামি করেছি 3 জনকে, মেয়ের বাবা, মেয়ের বড় মামা আর মেজো মামা। আজই ওয়ারেন্ট ইস্যু হবে। আপনি তো ভাই খুবই কুরিতকর্মা মানুষ, ডায়নামিক পার্সোনালিটি। প্রশংসায় সাদেক সাহেব খুশি হলেন না, তিনি আরও মিয়ে গেলেন। বাসিকে কচকচ করে খেয়ে ফেললেন। হিমু সাহেব। জি? আমার অবস্থাটা চিন্তা করুন। যাদের নামে মামলা করেছি তারা ফরিয়াদিদের সঙ্গে মিলিয়ে মিশিয়ে মেয়ে এবং মেয়ের জামাইয়ের সঙ্গে হানিমুনে চলে গেছে। ওই পার্টিও গেছে নাকি? জি, তারাও গিয়েছে। আমি এখান থেকে টেলিফোন করে জেনেছি তারা আরেকটা মাইক্রোবাস ভাড়া করেছে। বাহ, ভালো তো। সাদেক সাহেব রেগে গেলেন, হতভম্ব গলায় বললেন, ভালো তো মানে? ভালো তো বলছেন কেন? কিছু ভেবে বলছি না, কথার কথা বলছি। আমার অবস্থাটা আপনি চিন্তা করছেন? আসলে মামলার কথাতে নেচে ওঠাটা আপনার ঠিক হয়নি, সবুর করা উচিত ছিল। সবুরে ফ্রুট ফলে বলে একটা কথা আছে। সবুর করলে আপনাকে এই ঝামেলা যেতে হতো না, ফ্রুট ফলতো। আপনিও মাইক্রোবাসে করে হানিমুন পার্টিতে সামিল হতে পারতেন। রসিকতা করছেন? রসিকতা করছি না, দয়া করে রসিকতা করবেন না। রসিকতা আমার পছন্দ না, আমি সিরিয়াস ধরনের মানুষ। চা খাবেন? না, চা খাবো না। আচ্ছা, দিতে বলুন, আমার মাথা আওলা হয়ে গেছে। এখন করবোটা কি বলুন তো? সাজেশন চাচ্ছেন? না, সাজেশন চাচ্ছি না, আমি অন্যের সাজেশনে চলি না। না চলাই ভালো। ফুপুর সাজেশন শুনে আপনার অবস্থাটা কি হয়েছে দেখুন, পুরোপুরি ফেসে গেছেন। সাদেক সাহেব সিগারেট ধরালেন। বেচারাকে দেখে সত্যি সত্যি মায়া লাগছে। সাদেক সাহেব। জি? আপনি মন খারাপ করবেন না, আমি আছি আপনার সঙ্গে। আপনি আমার সঙ্গে আছেন মানে কি? ওরা যা ইচ্ছা করুক, ওদের মিল মহব্বতে আমরা তোয়াক্কা করি না। আমরা আমাদের মতো মামলা চালিয়ে যাব। আবার রসিকতা করছেন?
ভাই, আমি মোটেই রসিকতা করছি না, আমি সিরিয়াস। আখির বাবা এবং 2 মামাকে আমরা হাজতে ঢুকিয়ে ছাড়বো, পুলিশকে দিয়ে রোলারের ডলা দেওয়াবো, কানে ধরে উঠবস করাবো। হিমু সাহেব, আপনার কি মাথা খারাপ? আপনি উন্মাদ? আমি উন্মাদের মতো কথা বলছি? অবশ্যই বলছেন। তাহলে আরেকটা সাজেশন দিই, আপনি নিজেও কক্সবাজার চলে যান, আসামি ফরিয়াদি 2 পার্টিকে একসঙ্গে ট্যাকল করুন। 2 পার্টি আপনার চোখের সামনে থাকবে। আপনি বিচক্ষণ আইনবিদ, আইনের প্যাচে ফেলে হাডুয়া টাইট করে দিন, ওরা বুঝুক হাউ মেনি পেডি হাউ মেনি রাইস। শুনুন হিমু সাহেব, আপনি আপনার মাথার চিকিৎসা করার ব্যবস্থা করুন। ইউ আর এ সিক পারসন। আপনার চায়ের কথা বলা হয়নি, দাঁড়ান, চায়ের কথা বলে সে আপনার সঙ্গে জমিয়ে আড্ডা দেব। সাদেক সাহেব উঠে দাঁড়ালেন এবং আমাকে দ্বিতীয় বাক্য বলার সুযোগ না দিয়ে বের হয়ে গেলেন। সাহিত্যের ভাষায় যাকে বলে ঝড়ের বেগে নিষ্ক্রমণ। ফুপুর কাজের ছেলে রশিদ আমার খুব যত্ন নিল। আমাকে সে কিছুতেই যেতে দেবে না। রশিদের বয়স 18-19, শরীরে বার হয়নি বলে এখনও বালক বালক দেখায়। ফুপার বাড়িতে সে গত 2 বছর হলো আছে। ফুপুর ধারণা রশিদের মতো এক্সপার্ট কাজের ছেলে বাংলাদেশে দ্বিতীয়টা নেই। সে একা 100 না, একাই 300। কথাটা মনে হয় সত্যি। রশিদ দাঁত বের করে বলল, আইজ আর কই ঘুরবেন, শুয়ে বিশ্রাম করেন, মাথা মালিশ করে দিমু, দুপুরে আপনার জন্য বিরিয়ানি পাকামু। বিরিয়ানি রাখতে পারিস? আমি পারি না এমন কাম এই দুনিয়াতে পয়দা হয় নাই, সব কিসিমের কাম এই জীবনে করছি। বলিস কি? আমার ভাইজান আপনার মতো অবস্থা, বেশি দিন কোনো কামে মন টিকে না, চুরিদারি কইরা বিদায় হই। চুরিদারি করিস? প্রথম করি না, শেষ সময় করি। বিদায় যেদিন নিমু তার একদিন আগে করি। ভাইজান, আপনার চুল বড় হয়েছে, চুল কাটবেন? নাপিতের কাজও জানিস? জানি, মডার্ন সেলুনে 1 বছর কাম করছি। কলা বাগান, ভালো সেলুন, এসি ছিল, কারিগরও ছিল ভালো। নাপিতের দোকান থেকে কি চুরি করেছিলি? খুর, কেসি, চিরুনি, 2টা শ্যাম্পু, এইসব টুকটাক। খারাপ কি? ছোট থেকে বড়, টুকটাক থেকে একদিন ধুমধুমার হবে। দে, চুল কেটে দে। আমি হাত পা ছড়িয়ে বারান্দায় মোড়ায় বসলাম। রশিদ মহা উৎসাহে আমার চুল কাটতে বসলো। মাথা কামাইবেন ভাইজান? মাথা কামানোর দরকার আছে? শখ হইলে বলেন, মাথা কামানিটা হইল শখের বিষয়। মাথা কামাতে তোর যদি আরাম লাগে তাহলে কামিয়ে দে, সমস্যা কিছু নেই। আমার মাথায় চুল থাকা যা, না থাকাও তা। রশিদ গম্ভীর মুখে বলল, লোকের ধারণা মাথা কামানি খুব সহজ, আসলে কিন্তু ভাইজান বড়ই কঠিন কাজ। আমি গম্ভীর গলায় বললাম, জগতের যাবতীয় কঠিন কাজই আপাত দৃষ্টিতে খুব সহজ মনে হয়। সহজ কাজকে মনে হয় কঠিন। যেমন ধর, সত্য কথা বলা মনে হয় না খুব সহজ, ইচ্ছা করলেই পারা যাবে? আসলে ভয়ঙ্কর কঠিন। যে মানুষ 1 মাস কোনো মিথ্যা না বলে শুধু সত্যি কথা বলবে, ধরে নিতে হবে সে একজন মহামানব। ভাইজান, বল। আপনার সঙ্গে আমার একটা প্রাইভেট কথা ছিল। বলে ফেল। আপনার কাছে আমি একটা জিনিস চাই ভাইজান, আপনি না বলতে পারবেন না। কী জিনিস চান? সেটা ভাইজান পরে বলতেছি, আগে আপনি ওয়াদা করেন দিবেন। তুই চাইলে আমি দিতে পারবো, এটা ভাবলি কি করে? আপনি মুখ দিয়ে একটা কথা কইলেই সেটা হয়, এটা আমরা সবাই জানি। তোকে বলেছে কে? বলা লাগে না ভাইজান, বোঝা যায়। তারপর বাদল ভাই বলছেন, বাদল ভাইয়ের বিবাহ গেছিল ভাইঙ্গা, বাদল ভাই আপনারে বললো সঙ্গে সঙ্গে সব ঠিক। তুই চাস কি? বিদেশ যাইতে খুব মন চায় ভাইজান, দেশে মন টিকে না। আচ্ছা যা হবে। রশিদ মাথা কামানো বন্ধ করে তৎক্ষণাৎ আমার পা ছুঁয়ে ভক্তিভরে প্রণাম করল। আমি সিদ্ধ পুরুষের মতোই তার শ্রাদ্ধ গ্রহণ করলাম। মানুষকে ভক্তি করতে ভালো লাগে না, মানুষের ভক্তি পেতে ভালো লাগে। আমার মাথা কামানো হলো, মাথা ম্যাসেজ করা হলো, গা মালিশ করা হলো, দুপুরে হেভি খানাপিনা হলো। খাসির বিরিয়ানি, মুরগির রোস্ট, অতি সুস্বাদু রান্না। ভরপেট খাবার পরেও মনে হচ্ছে আরও খাই। রশিদ, তুই তো রান্না ভালো জানিস। চিটাগাং হোটেলে বাবুর্চির হেল্পার ছিলাম ভাইজান। বাবুর্চির নাম ওস্তাদ মনা মিয়া। 1 নম্বর বাবুর্চি ছিল। রান্ধনের কাজ সব শিখছি ওস্তাদের কাছে। ভালো শিখেছিস, খুব ভালো শিখেছিস। রাইতে ভাইজান আপনার চিতল মাছের পেটি খাওয়ামু। এইটা একটা জিনিস। কীরকম জিনিস? একবার খাইলে মৃত্যুর দিনও মনে পড়ব। আজ যখন যান কবচের জন্য আসবো তখন মনে হইব, আহারে চিতল মাছের পেটি। ওস্তাদ মনা মিয়া আমার হাতে ধরে শিখাইছে, আমার খুব পিয়ার করতো। ওস্তাদের কাছ থেকে কি চুরি করলি? রশিদ চুপ করে রইল। আমি আর চাপাচাপি করলাম না। দুপুরে লম্বা ঘুম দিলাম। রাতে খেলাম বিখ্যাত চিতল মাছের পেটি। সেই রান্না শিল্পকর্ম হিসেবে কতটা উত্তীর্ণ বলতে পারলাম না, কারণ শুরুতেই গলায় কাটা বিঁধে গেল। মাছের কাটা খুবই তুচ্ছ ব্যাপার, কিন্তু কে অগ্রাহ্য করা যায় না। প্রতিনিয়তই সে জানান দিতে থাকে, আমি আছি, আমি আছি, আমি আছি, ঢোক গেলার প্রয়োজন নেই।
তারপরেও ক্রমাগত ঢোক গিলে যেতে হয়। কাঁটার প্রসঙ্গে আমার বাবার কথা মনে পড়ল। তার বিখ্যাত বাণীমালায় কাঁটা সংক্রান্ত বাণীও ছিল। কণ্টক, কাঁটা, কণ্টক, শলা, তরুণক, সূচি, চোচ। বাবা হিমালয়, শৈশবে কই মাছের ঝোল খাইতে গিয়া একবার তোমার গলায় কই মাছের কাঁটা বিঁধিল। তুমি বড়ই অস্থির হইলে। মাছের কাঁটার যন্ত্রণা তেমন অসহনীয় নয়, তবে বড়ই অস্বস্তিকর। কণ্টক নীরবেই থাকে, তবে প্রতিনিয়তই সে তার অস্তিত্ব স্মরণ করাইয়া দেয়। কণ্টকের এই স্বভাব তোমাকে জানাইবার জন্যই আমি তোমার গলায় কাঁটা তুলিবার কোনো ব্যবস্থা করি নাই। তুমি কিছুদিন গলায় কাঁটা নিয়ে ঘুরিয়া বেড়াইলে। বাবা হিমালয়, তুমি কি জানো যে মানুষের মনেও পরম করুণাময় কিছু কাঁটা বিধাইয়া দেন? একটি কাঁটার নাম মন্দ কাঁটা। তুমি যখনই কোনো মন্দ কাজ করিবে তখনই এই কাঁটা তোমাকে স্মরণ করাইয়া দিবে। তুমি অস্বস্তি বোধ করিতে থাকিবে। ব্যথা বোধ না, অস্বস্তি বোধ। সাধারণ মানুষদের জন্য এইসব কাঁটার প্রয়োজন আছে, সিদ্ধ পুরুষদের জন্য প্রয়োজন নাই। কাজেই কণ্টক মুক্তির একটা প্রচেষ্টা অবশ্যই তোমার মধ্যে থাকা উচিত। যেদিন নিজেকে সম্পূর্ণ কণ্টকমুক্ত করিতে পারিবে সেই দিন তোমার মুক্তি। বাবা হিমালয়, প্রসঙ্গক্রমে তোমাকে একটা কথা বলি। মহাপাষণ্ডরাও কণ্টকমুক্ত। এই অর্থে মহাপুরুষ এবং মহাপাষণ্ডের ভিতরে তেমন কোনো প্রভেদ নাই। গলায় কাঁটা নিয়ে রাতে আশরাফুজ্জামান সাহেবের সঙ্গে দেখা করতে গেলাম। ভদ্রলোক মনে হচ্ছে কোনো ঘোরের মধ্যে আছেন। আমার মুন্ডিত মস্তক তার নজরে এলো না। তিনি হাসি মুখে এসে আমাকে জড়িয়ে ধরলেন। ভাই সাহেব, আমি আপনার জন্যই অপেক্ষা করছিলাম। আমি জানতাম আজ আপনি আসবেন। আজ কি বিশেষ কোনো দিন? জি, আজ আমার মেয়ের পাঞ্চিনি হয়ে গেছে। বলেন কি? কি যে আনন্দ আমার হচ্ছে ভাই, একটু পরপরই চোখে পানি এসে যাচ্ছে। তিনি চোখ মুছতে লাগলেন। চোখ মনে হয় অনেকক্ষণ ধরেই মুছছেন, চোখ লাল হয়ে আছে। আমি বললাম, আপনার মেয়ে কোথায়? এত বড় উৎসব, বাসা খালি কেন? মেয়ে খুব কান্নাকাটি করছিল। আমার কান্না দেখেই কাঁদছিল। শেষে তার মামাতো ভাই বোনেরা এসে নিয়ে গেছে। আমাকেও নিতে চাচ্ছিল, আমি যাইনি। যাননি কেন? ইয়াসমিন একা থাকবে, তাছাড়া মেয়ের বিয়ে নিয়ে তার সঙ্গে একটু কথাবার্তা বলবো। আমার দায়িত্ব এখন শেষ। ওনার দায়িত্বও তো শেষ। মেয়েকে আর চোখে চোখে রাখতে হবে না। উনি আবার মেয়ের শ্বশুরবাড়িতে গিয়ে উপস্থিত হবেন না তো? জীবিত শাশুড়িকেই জামাইরা দেখতে পারে না, উনি হলেন ভূত শাশুড়ি। আশরাফুজ্জামান সাহেব করুণ গলায় বললেন, আমার স্ত্রী সম্পর্কে এই জাতীয় বাক্য ব্যবহার করবেন না ভাই, আমি মনে খুব কষ্ট পাই। আচ্ছা যান, আর করব না। ভাই, আজ রাতটা আপনি আমার সঙ্গে থেকে যান, দুজনে গল্পগুজব করি। আমি থাকলে আপনি আপনার স্ত্রীর সঙ্গে কথা বলবেন কিভাবে? ওর সঙ্গে তো সারাক্ষণ কথা বলি না, কথাবার্তা সামান্যই হয়। ওর কথা বলতে কষ্ট হয়। ও আচ্ছা। হিমু সাহেব, ভাই আমার অনুরোধটা রাখুন, থাকুন আমার সঙ্গে। বিছানায় ধোয়া চাদর দিয়ে দিচ্ছি। চাদর ফাদর কিছু লাগবে না, একটা বিড়াল লাগবে। আপনার বাসায় কি বিড়াল আছে? জি না, বিড়াল লাগবে কেন? আমার গলায় কাঁটা ফুটেছে, বিড়ালের পা ধরলে নাকি গলার কাটা যায়। এইসব কথা একদম বিশ্বাস করবেন না, এসব হচ্ছে কুসংস্কার। গরম লবণ পানি দিয়ে গার্গল করেন, গলার কাটা চলে যাবে। আমি গরম পানি এনে দিচ্ছি। গলার কাটার খুব ভালো হোমিওপ্যাথি ওষুধ আছে, কাল সকালে আমি আপনাকে জোগাড় করে দেব। অ্যাকোনয়েড 3। আপনি তাহলে হোমিওপ্যাথিও জানেন? ছোট বাচ্চা মানুষ করেছি, হোমিওপ্যাথি তো জানতেই হবে। বই পড়ে পড়ে শিখেছি। সহারিত জ্ঞান। আপনার যদি দীর্ঘদিনের কোনো ব্যাধি থাকে বলবেন, চিকিৎসা করব। তখন বুঝতে পারবেন যে আমি আসলে ভালো একজন চিকিৎসক। ভয় পাওয়া রোগ সারাতে পারবেন? ভয় পাওয়া রোগ? আপনি ভয় পান? একবার পেয়েছিলাম, সেই ভয়টা মনে গেঁথে ক্রনিক হয়ে গেছে। কিংবা এমনও হতে পারে পাগল হয়ে যাচ্ছি। এই দুটি রোগই হোমিওপ্যাথি খুব ভালো চিকিৎসা আছে। ভূতপ্রেত দেখতে পেলে স্ট্রামোনিয়া 6, আর যদি মনে হয় পাগল হয়ে যাচ্ছেন তাহলে খেতে হবে প্লাটিনা 30। দুটোই মানসিক অসুখ। মনে হচ্ছে হোমিওপ্যাথি মানসিক রোগের ভালো চিকিৎসা আছে। অবশ্যই আছে। যেমন ধরুন, কেউ যদি মনে করে সব বিষয় তার টনটনে জ্ঞান, তাকে দিতে হবে কফিয়া 6। অনবরত কথা বলা রোগের জন্য ল অকেসিস 6। লোকের সঙ্গে বিরক্তি এলে নাস্ক ভমিকা 3। উদাসীন ভাব অ্যাসিড ফস 3। খুন করার ইচ্ছা জাগলে হায়াসাইমাস 3। আত্মহত্যা করার ইচ্ছা হলে অরামসেট 30। কথা বলার সময় কান্না পেলে পালস 6। অতিরিক্ত ধর্মচিন্তা নাক্স ভূমিকা। অতিরিক্ত কথা বলার ইচ্ছা কমে কোন ওষুধ বললেন? ল্যাকিসিস 6। ঘরে আছে না? জি আছে। গলার কাটায় ওষুধ নেই, ইটা আছে। আপনার তো মনে হয় ল্যাকিসিস 6 ওষুধটা নিয়মিত খাওয়া উচিত।
হিমু সাহেব, আমি কিন্তু কথা কম বলি। কথা বলার মানুষ পাই না, কথা বলবো কি করে? আমার মেয়ে তো আমার সঙ্গে কথা বলে না। যখন ছোট ছিল তখন বলতো, এখন যতই দিন যাচ্ছে ততই সে দূরে সরে যাচ্ছে। কথা কম বলা রোগেরও ভালো হোমিওপ্যাথিক চিকিৎসা আছে। অ্যাসিড ফস 6, উদাসীন ভাবের জন্য অ্যাসিড ফস 3, আর কথা কম বলা রোগের জন্য অ্যাসিড ফস 6। কিন্তু আমার ওষুধ খাবে না। ওর ধারণা হোমিওপ্যাথি হলো চিনির দলা। কোনো একটা বিষয় সিদ্ধান্ত নেবার আগে পরীক্ষা করে দেখতে হয়। পরীক্ষা না করে কেউ যদি বলে চিনির দলা, সেটা কি ঠিক? জি না, ঠিক না। আমাদের নিয়ম হচ্ছে পরীক্ষা ছাড়াই সিদ্ধান্ত। খারাপ না? খুবই খারাপ। আমি কথা বেশি বলে বিরক্ত হবেন না। অনেকদিন পর আপনাকে পেয়েছি বলে এত কথা বলছি। আপনি তো আর সাধারণ মানুষের মতো না যে আপনার সঙ্গে মেপে মেপে কথা বলতে হবে। আমি সাধারণ মানুষের মতো না? অবশ্যই না। ওই দিন আপনি আমার কন্যার বাড়ি ফেরা সম্পর্কে যে সময় বলে গিয়েছিলেন, সে ঠিক সেই সময় ফিরেছে। আমি খুবই বিস্মিত হয়েছিলাম। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, আমার বিশ্বভাব এখনও যায়নি। প্রচণ্ড আধ্যাত্মিক ক্ষমতা সম্পন্ন মানুষ তো আর আজকাল পাওয়া যায় না। যাদের এই ক্ষমতা আছে তারা তা প্রকাশ করে না, তারা আড়ালে থাকতেই পছন্দ করে। আপনার সঙ্গে নিশ্চয়ই অনেকের যোগাযোগ আছে। আপনি যদি দয়া করে এমন লোকের সঙ্গে আমার পরিচয় করিয়ে দেন তাহলে খুব খুশি হব। আছে এমন কেউ? আছে একজন, ময়লা বাবা। গায়ে ময়লা মেখে বসে থাকেন। ময়লা মেখে বসে থাকেন কেন? বলতে পারবো না, জিজ্ঞেস করিনি। জিজ্ঞেস করেননি কেন? জিজ্ঞেস করিনি কারণ তার সঙ্গে আমার দেখা হয়নি। তার ঠিকানা জোগাড় করেছি, একদিন যাব। হিমু সাহেব ভাই, যেদিন যাবেন অবশ্যই আমাকে নিয়ে যাবেন। ওনার ক্ষমতা কেমন? লোকমুখে শুনেছি ভালো ক্ষমতা। মনের কথা হড়বড় করে বলে দেন। আপনার মনে কোনো খারাপ কথা থাকলে ওনার সঙ্গে দেখা না করাই ভালো। হড়বড় করে বলে দেবেন, আপনি পড়বেন লজ্জায়। ওনার নাম কি বললেন? ময়লা বাবা? জি, ময়লা বাবা। কী ধরনের ময়লা গায়ে মাখেন? 1/3 নর্দমার পানির সঙ্গে 1/3 ডাস্টবিনের ময়লা, 1/6 টাটকা গু প্লাস আরও কিছু হাবিজাবি দিয়ে সেমি সলিড একটা মিক্সচার তৈরি করে তেলের মতো গায়ে মেখে ফেলেন। সত্যি? ভাই, আমি রসিকতা করছি। সত্যি কিনা এখনও জানি না, দেখা হলে জানবো। ময়লার ফর্মুলা নিয়ে আসবো, ইচ্ছা করলে আপনিও গায়ে মাখতে পারেন। একজন মানুষ যে অন্য একজনকে কী পরিমাণ বিরক্ত করতে পারে, আমি আশরাফুজ্জামান সাহেবের সঙ্গে রাত কাটিয়ে এই তথ্য জেনে গেলাম। আমি পা গুটিয়ে বিছানায় বসে আছি। তিনি বসে আছেন আমার সামনে একটা বেতের চেয়ারে। তিনি ননস্টপ কথা বলে যাচ্ছেন। ঢাকা চিটাগাং আন্তনগর ট্রেনও কিছু স্টেশনে থামে। উনি কোনো স্টেশনই ধরছেন না। ছুটে চলছে তুফান মেল। তার সব গল্পই তার কন্যা এবং ভূত স্ত্রী প্রসঙ্গে। আমি শুনে যাচ্ছি, মন দিয়ে শুনছি। অন্যের কথা মন দিয়ে শোনার বিদ্যা আমার ভালোই আয়ত্ত হয়েছে। বুঝলেন হিমু ভাই, আজ আমি একজন মুক্ত মানুষ, ফ্রি ম্যান। মানে এখনও ফ্রি না, তবে হয়ে যাচ্ছি। যেদিন আমার মেয়ে শ্বশুরবাড়ির দিকে রওনা হবে সেদিনই আমি হব একজন স্বাধীন মানুষ। মেয়েটা সুন্দর হওয়ায় নানা সমস্যা হচ্ছিল। কলেজে ওঠার পর থেকে শুধু বিয়ের সম্বন্ধ আসে। শুধু সম্বন্ধ এলে ক্ষতি ছিল না, তারা নানাভাবে চাপাচাপি করে, ভয় পর্যন্ত দেখায় এমন অবস্থা। বিয়ে না দিলে মেয়ে উঠিয়ে নিয়ে চলে যাবে, এই জাতীয় কথাবার্তা পর্যন্ত বলে। শুধু যে ওরা চাপাচাপি করেছে তা না, আমার আত্মীয় স্বজনও চাপাচাপি করেছে। আমি একা মানুষ, মেয়ে মানুষ করতে পারছি না, এসব উদ্ভট যুক্তি। যখন বিয়ে দিতে মন ঠিক করলাম তখন অন্য সমস্যা। বিয়ে সব ঠিকঠাক হয়ে গেল, ছেলে পছন্দ হয়, কথাবার্তা পাকা হয়, তখন বিয়ে ভেঙে যায়। কবার এরকম হলো জানেন? 5 বার। এর মধ্যে 3 বার বিয়ের কার্ড পর্যন্ত ছাপা হয়ে গিয়েছিল। আপনাকে কার্ড দেখাবো, সব যত্ন করে রেখে দিয়েছি। বিয়ে ভেঙে যায় কেন? দুষ্টু লোক কান ভাঙানি দেয়, আমার মেয়ের নামে আজে বাজে কথা বলে, উড়োচিঠি দেয়, টেলিফোন করে। সুন্দরী মেয়েদের প্রসঙ্গে আজে বাজে ধরনের কথা মানুষ খুব সহজে বিশ্বাস করে। বিয়ে ভেঙে যায়। আমার মেয়েতে খুব কষ্ট পায়। আমি তেমন পাই না, কারণ আমার স্ত্রী আগেই আমাকে জানিয়ে দেয় বিয়ে ভেঙে যাবে। আমার ভেতর এক ধরনের মানসিক প্রস্তুতি থাকে, কিন্তু আমার মেয়ের ভেতর থাকে না বলে সে খুব কষ্ট পায়। বিয়ে হচ্ছে না এই জন্য কষ্ট না, অপমানের কষ্ট। কষ্ট হবারই কথা। তারপর সে ঠিক করে ফেললো কোনোদিন বিয়েই করবে না। কঠিনভাবে আমাদের সবাইকে বলল তার বিয়ে নিয়ে আরেকটি কথাও যেন না বলা হয়। আমার মেয়ে আবার খুব কঠিন ধরনের, একবার যা বলবে তাই, আর কোনো নড়চড় হবে না। আমরা বিয়ে নিয়ে কথাবার্তা দীর্ঘদিন বলিনি। এতদিন পর হঠাৎ আবার কথা উঠল। অতি দ্রুত সব ফাইনাল হয়ে গেল। ভালো তো, ভালো তো বটেই। কী যে আনন্দ আমার হচ্ছে তা আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনার স্ত্রী, তিনিও কি আপনার মতোই আনন্দিত? হ্যাঁ, সেও খুশি, খুব খুশি। আপনার সঙ্গে কথা হয়েছে? জি, কথা হয়েছে। তিনি আবার বলেননি তো যে এবারও বিয়ে ভেঙে যাবে? না, বলেনি। অবশ্য সে ভবিষ্যতের কথা খুব আগে ভাগে বলতে পারে না, শেষ মুহূর্তে বলে। কে জানে এবারও শেষ মুহূর্তে কিছু বলে কি না।
শেষ মুহূর্তে কিছু বলার সুযোগ না দিলেই হয়। বিয়ের কথাবার্তা পাকা হবে, সঙ্গে সঙ্গে বিয়ে হয়ে যাবে। ধরতক্তা মারো পেরেক অবস্থা, কেউ ভাঙাড়ি দেবার সুযোগ পাবে না। তা কি আর হয়? মেয়ের বিয়ে বলে কথা। এ তো আর চাইনিজ রেস্টুরেন্টে ডিনার খাওয়ার মতো ঘটনা না যে রাত 8টায় ঠিক করা হবে, রাত 9টায় খেতে যাওয়া হবে। তাও ঠিক। মেয়ের ছবি দেখবেন? নিশ্চয়ই দেখব। সব ছবি দেখতে সময় লাগবে, শত শত ছবি আমি তুলেছি। একসময় ফটোগ্রাফির শখ ছিল, এখনও আছে, নিয়ে আসবো। আনুন। সব মিলিয়ে 25টা অ্যালবাম। 25টা অ্যালবাম? জি, এক এক বছরের জন্য এক একটা। আসুন অ্যালবাম দেখি। আমি মেয়েকে বলেছি, মা শোনো, এই বাড়ি থেকে তুই সব কিছু নিয়ে যা, শুধু অ্যালবামগুলি নিতে পারবি না। আমরা অ্যালবাম দেখা শুরু করলাম। ছবির উপর দিয়ে শুধু যে চোখ বুলিয়ে যাব সে উপায় নেই। প্রতিটি ছবি আশরাফুজ্জামান সাহেব ব্যাখ্যা করছেন। যে ফ্রকটা পরা দেখছেন তার একটা সাইড ছেঁড়া। মীরার খুব প্রিয় ফ্রক, ছিঁড়ে গেছে, তারপরেও পরবে। থুতনিতে কাটা দাগ দেখতে পাচ্ছেন না? বাথরুমে পা পিছলে পড়ে ব্যথা পেয়েছিল। রক্তারক্তি কাণ্ড। বাসায় গাঁদা ফুল ছিল, সেই ফুল কচলি দিয়ে রক্ত বন্ধ করেছে। আমরা ভোর 4টা পর্যন্ত 7টা অ্যালবাম শেষ করলাম। 8ম অ্যালবাম হাতে নিয়ে বললাম, আশরাফুজ্জামান সাহেব, কাপড় পরুন তো। তিনি চমকে উঠে বললেন, কেন? আমি বললাম, আমার ধারণা আপনার কন্যার বিয়ে হয়ে গেছে। কি বলছেন এসব? মাঝে মাঝে আমি ভবিষ্যৎ বলতে পারি। আশরাফুজ্জামান সাহেব কিছুক্ষণ হতভম্ব হয়ে তাকিয়ে থেকে নিঃশব্দে উঠে গিয়ে পাঞ্জাবি গায়ে দিলেন। আমরা ভোর 5টায় ধানমন্ডিতে মেয়ের মামার বাড়িতে পৌঁছালাম। দেখা গেল আসলেই মীরার বিয়ে হয়ে গেছে। রাত 10টায় কাজী এনে বিয়ে পড়ানো হয়েছে। আমি বললাম, মেয়ের বাবাকে না জানি বিয়ে, ব্যাপারটা কি? মেয়ের মামা আমাকে আড়ালে ডেকে নিয়ে বললেন, আপনি বাইরের মানুষ, আপনাকে কী বলবো, না বলেও পারছি না। মেয়ের বিয়ে ভেঙেছে তো তার বাবার কারণে। উনি পাত্রপক্ষকে উড়োচিঠি দিতেন, টেলিফোনে নিজের মেয়ে সম্পর্কে আজে বাজে কথা বললে বিয়ে ভাঙতেন। বিয়ের পর মেয়ে তাকে ছেড়ে চলে যাবে এটা সহ্য করতে পারতেন না। উনি খানিকটা অসুস্থ। আমরা যা করেছি উপায় না দেখেই করেছি। আশরাফুজ্জামান সাহেব দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। আমি তাকে রেখে নিঃশব্দে চলে এলাম। সকালবেলায় হাঁটার অন্যরকম আনন্দ। ময়লা বাবার আস্তানা কুড়াইল গ্রামে। বুড়িগঙ্গা পার হয়ে রিকশায় 2 কিলোমিটার যেতে হয়, তারপর হন্টন, কাঁচা রাস্তা, ক্ষেতের আইল, সব মিলিয়ে আরও 5 কিলোমিটার। মহাপুরুষদের দেখা পাওয়া সহজ ব্যাপার না। বাবা হিসেবে তার খ্যাতি এখনও বোধহয় তেমন ছড়ায়নি। অল্প কিছু ভক্ত উঠোনে শুকনো মুখে বসে আছে। উঠোনে চাটাই পাতা, বসার ব্যবস্থা। উঠোন এবং টিনের বারান্দা সবই পরিষ্কার পরিচ্ছন্ন। যে বাবা সারা গায়ে ময়লা মেখে বসে থাকেন তার ঘরদুয়ার এমন ঝকঝকে কেন? এই প্রশ্ন সঙ্গত কারণেই মনে আসে। আমার পাশে একজন হাঁপানির রোগী টেনে টেনে শ্বাস নিচ্ছে। দেখে মনে হয় সময় এসে গেছে, চোখ মুখ উল্টে এক্ষুনি ভিড়মি খাবে। আমি তাতে বিভ্রান্ত হলাম না। হাঁপানি রোগীকে যত সিরিয়াসলি দেখা যাক, এরা তত সহজে ভিড়মি খায় না। রোগী আমার দিকে চোখ ইশারা করে বললেন, বাবার কাছে আইসেন? আমি বললাম, হ্যাঁ। আপনার সমস্যা? সমস্যা কিছু না, ময়ল বাবাকে দেখতে এসেছি। আপনি রোগ সারাতে এসেছেন? জি। বাবার কাছে এই প্রথম এসেছেন? জি। আর কোনো বাবার কাছে যাননি? বাংলাদেশে তো বাবার অভাব নেই। কেরামতগঞ্জের ন্যাংটা বাবার কাছে গিয়েছিলাম, লাভ হয়নি। বাবা আমার চিকিৎসা করেন নাই। ইনি করবেন? দেখি আল্লাহ পাকের কি ইচ্ছা। রোগীর হাঁপানির টান বৃদ্ধি পেল। আমি চোখ অন্যদিকে ফিরিয়ে নিলাম। মানুষের কষ্ট দেখা কষ্টের। হাঁপানি রোগীর দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে সুস্থ মানুষেরও নিঃশ্বাসের কষ্ট হয়। সকাল 11টার মতো বাজে, বাবার দেখা নেই। উঠোনে রোদ এসে পড়েছে, গা চিরচির করছে। ভক্তের সংখ্যা বাড়ছে। বাবার খাদেমদের তৎপরতা চোখে পড়ছে। তারা ছেলেদের এক জায়গায় বসাচ্ছে, মেয়েদের এক জায়গায় বসাচ্ছে। সবারই উঠোনে চাটাইয়ে বসতে হচ্ছে। তবে চাটাইয়ের মাঝামাঝি চুনের দাগ দেয়া। এই দাগ আগে চোখে পড়েনি। চোখে সুরমা দেয়া মেয়ে মেয়ে চেহারার এক খাদেমকে নিচু গলায় বললাম, ময়লা বাবা টাকা পয়সা কি নেন? খাদেম বিরক্ত মুখে বলল, বাবা টাকা পয়সা নেন না। টাকা পয়সা না নিলে ওনার চলে কিভাবে? ওনার কিভাবে চলে সেটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না। আপনাদেরও তো খরচপাতি আছে। এই যে চোখে সুরমা দিয়েছেন, সেই সুরমাও তো নগদ পয়সায় কিনতে হয়। বাবার জন্য কিছু পয়সা করে নিয়ে এসেছি, কার কাছে দেবো বলেন? বাবাকে জিজ্ঞেস করবেন। উনি দর্শন দেবেন কখন? জানি না, যখন সময় হবে উনি একজন একজন করে ডাকবেন। সিরিয়ালে রাখবেন, যে আগে এসেছে সে আগে যাবে? বাবার কাছে কোনো সিরিয়াল নেই, যাকে ইচ্ছা বাবা তাকে আগে ডাকেন। অনেকে আসে, বাবা ডাকেনও না। আমার ডাক তো তাহলে নাও পড়তে পারে, অনেক দূর থেকে এসেছি ভাই সাহেব। বাবার কাছে নিকট দূর কোনো ব্যাপার না। তা তো বটেই, নিকট দূর হলো আমাদের মতো সাধারণ মানুষের জন্য, বাবাদের জন্যে না। আপনি বেশি প্যাচাল পারতেছেন। প্যাচাল পারবেন না। বাবা প্যাচাল পছন্দ করেন না, ঝিম ধরে বসে থাকেন, ভাগ্য ভালো থাকলে ডাক পাবেন।
আমি ঝিম ধরে বসে রইলাম। আমার ভাগ্য ভালো, বাবার ডাক পেলাম। খাদেম আমার কানে কানে ফিসফিস করে বলল, বাবার হুজুরখানা থেকে বের হবার সময় বাবার দিকে পিঠ দিয়ে বের হবেন না, এতে বাবার প্রতি অসম্মান হয়, আপনার এতে বিরাট ক্ষতি হবে। বাবাদের হুজুরখানা অন্ধকার ধরনের হয়, ধূপটুপ জ্বলে, ধূপের ধোঁয়ায় ঘর বোঝাই থাকে, দরজা জানলা থাকে বন্ধ। ভক্তকে এক ধরনের আধিভৌতিক পরিবেশে ফেলে দিয়ে হকচকিয়ে দেয়া হয়, এটাই নিয়ম। ময়লা বাবার ক্ষেত্রে এই নিয়মের সামান্য ব্যতিক্রম দেখা গেল। তার হুজুরখানায় দরজা জানালা সবই খোলা, প্রচুর বাতাস। বাবা খালি গায়ে বসে আছেন, আসলেই গা ভর্তি ময়লা। মনে হচ্ছে ডাস্টবিন উপর করে গায়ে ঢেলে দেওয়া হয়েছে। উৎকট গন্ধে আমার বমি আসার উপক্রম হলো। এ কী কাণ্ড! বিস্ময়কর ব্যাপার হচ্ছে, বাবার চোখে সোনালি ফ্রেমের চশমা এবং তার মুখ হাসি হাসি। কুটিল ধরনের হাসি না, সরল ধরনের হাসি। তিনি চশমার ফাঁক দিয়ে আমার দিকে তাকিয়ে টানা টানা গলায় সুর করে বললেন, কেমন আছো গো? আমি বললাম, ভালো। দুর্গন্ধ সহ্য হচ্ছে না? জি না। কিছুক্ষণ বসে থাকেন, সহ্য হয়ে যাবে। কিছুক্ষণ কষ্ট করেন। গায়ে ময়লা মেখে বসে আছেন কেন? কি করব বলেন, নাম হয়েছে ময়লা বাবা, নামের কারণে ময়লা মাখি। গু মেখে বসে থাকলে ভালো হতো, লোকে বলতো গু বাবা। তিনি হাসতে শুরু করলেন। এই হাসি স্বাভাবিক মানুষের হাসি না, অস্বাভাবিক হাসি, এবং খানিকটা ভয় ধরানো হাসি। আপনার নাম কি গো বাবা? হিমু। বাহ, ভালো নাম, সুন্দর নাম। পিতা রেখেছেন? জি। ভালো, অতি ভালো। গন্ধ কি এখনো নাকে লাগছে বাবা? এখনও লাগছে। সহ্য হয়ে যাবে, সব খারাপ জিনিস মানুষের সহ্য হয়ে যায়। আপনার কি অসুখ বিসুখ আছে? না। এত চট করে বলবেন না, মানুষের অনেক অসুখ আছে যা ধরা যায় না। জ্বর হয় না, মাথা বিষ করে না, তারপরেও অসুখ থাকে, ভয়ঙ্কর অসুখ। এই যে আমি ময়লা মেখে বসে আছি, এটা অসুখ না? জি, অসুখ। মনের ভেতরে আমরা যখন ময়লা নিয়ে বসে থাকি তখন সেটা অসুখ না, কারণ সেই ময়লা দেখা যায় না, সেই ময়লার দুর্গন্ধ নেই, তাই না বাবা? জি। বাইরের ময়লা পরিষ্কার করা যায়। এখন আমি যদি গরম পানি দিয়ে গোসল দিই, শরীরে সাবান দিয়ে ডলা দিই, ময়লা দূর হবে, হবে না? হবে। মনের ময়লা দূর করার জন্যে গোসলও নাই, সাবানও নাই। ঠিক বলেছেন। আপনি আমার কাছে কী জন্য এসেছেন বলেন? শুনেছি আপনার আধ্যাত্মিক ক্ষমতা আছে, আপনি মানুষের মনের কথা ধরতে পারেন। সত্যি পারেন কিনা দেখতে এসেছি। পরীক্ষা করতে এসেছেন? পরীক্ষা না, কৌতূহল। শুনেন বাবা, আমার কোনো ক্ষমতা নেই। ময়লা মেখে বসে থাকে বলে লোকে নানান কথা ভাবে। কেউ কেউ কী করে জানেন? আমার গা থেকে ময়লা নিয়ে যায়, তাবিজ করে গলায় পড়ে, এতে নাকি তাদের রোগ আরোগ্য হয়। ডাক্তার কবিরাজ গেল তল, ময়লা বলে কত জল। ময়লা বাবা আবারও অপ্রকৃতস্থের মতো হাসতে শুরু করলেন। আমি দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। শুধু শুধু পরিশ্রম করেছি। মানসিক দিক দিয়ে অপ্রকৃতস্থ একজন মানুষ, এর কাছ থেকে বেশি কিছু আশা করা ঠিক না। জ্ঞানগর্ভ কিছু কথা এরা বলে, কিংবা সাধারণ কথাই বলে, পরিবেশের কারণে সেই সাধারণ কথা জ্ঞানগর্ভ কথা বলে মনে হয়। ময়লা নিবেন বাবা? জি না। ঢাকা শহর থেকে কষ্ট করে এসেছেন, কিছু ময়লা নিয়ে যান। সপ্তধাতুর কবজে ময়লা ভরবেন, কোমরে কালো ঘুঞ্চি দিয়ে মঙ্গলবার সন্ধ্যাবেলা শরীরে ধারণ করবেন, এতে উপকার হবে। কি উপকার হবে? রাতে বিরাতে যে ভয় পান, সেই ভয় কমতে পারে। আমি মনে মনে খানিকটা চমকালাম। পাগলা বাবা কি থট রিডিং করছেন? আমার ভয় পাবার ব্যাপারটা তিনি ধরতে পেরেছেন, নাকি কাকতালীয়ভাবে কাছাকাছি চলে এসেছেন? বিস্তৃত ফাঁদ পাতা হয়েছে, আমি সেই ফাঁদে পা দিয়েছি, তিনি সেই ফাঁদ এখন গুটিয়ে আনবেন। ভয়ের কথা কেন বলছেন? আমি তো ভয় পাই না। রাতে কোনোদিন ভয় পান নাই বাবা? জি না। ওনারা তো একবার দেখলেন, ভয় তো পাওনের কথা। কাকে দেখেছি সেটা তো বলবো না, তার হাতে লাঠি ছিল, ছিল না? আমি মোটামুটিভাবে নিশ্চিত হলাম ময়লা বাবা থট রিডিং জানেন। কোনো একটি বিশেষ প্রক্রিয়ায় তিনি আমার মনের কথা পড়তে পারছেন। এটি কোনো গোপন বিদ্যা, যে বিদ্যার চর্চা শুধুই অপ্রকৃতস্থ মানুষের মধ্যেই সীমাবদ্ধ। ময়লা বাবাকে প্রশ্ন করলে কি জবাব পাওয়া যাবে? মনে হয় না। আমি উঠে দাঁড়ালাম। ময়লা বাবা বললেন, বাবা কি চলে যাচ্ছেন? আমি বললাম, হ্যাঁ। পরীক্ষায় কি আমি পাশ করেছি? মনে হয় করেছেন, বুঝতে পারছি না। বুঝেছেন বাবা? আমি নিজেও বুঝতে পারি না, খুব কষ্টে আছি। দুর্গন্ধ কি এখনও পাচ্ছেন বাবা? জি না। সুগন্ধ একটা পাচ্ছেন? সুগন্ধ পাবার কথা, অনেকেই পায়। আমি অত্যন্ত বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম সুগন্ধ পাওয়া যাচ্ছে। আমার প্রিয় একটা ফুলের গন্ধ, বেলি ফুলের গন্ধ। গন্ধে কোনো অস্পষ্টতা নেই, নির্মল গন্ধ। এটা কি কোনো ম্যাজিক? আরও কি শিশি গোপনে ঢেলে দেওয়া হয়েছে?
গন্ধ পাচ্ছেন না বাবা? জি পাচ্ছি। ভালো, এখন বলেন দেখি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি? ময়লা বাবা আবার চশমার ফাঁক দিয়ে তাকাচ্ছেন। ম্যাজিশিয়ান তার কোনো খেলা দেখানোর পর যে ভঙ্গিতে দর্শকের বিস্ময় উপভোগ করে, অবিকল সেই ভঙ্গি। আমি বললাম, আমার ধারণা আপনার কিছু ক্ষমতা আছে। কিছু ক্ষমতা তো সবারই আছে, আপনারও আছে। আমি যদি ঢাকা শহরে আপনাকে নিয়ে যেতে চাই, আপনি যাবেন? না। না কেন? অসুবিধা আছে, আপনি বুঝবেন না। তাহলে আজ উঠি। আচ্ছা যান, আপনারা যে খেলা দেখালাম তার জন্য নজরানা দিবেন না? 100 টাকার নোটটা রেখে যান। শুনেছিলাম আপনি টাকা পয়সা নেন না। সবার কাছ থেকে নেই না, আপনার কাছ থেকে নিব। কেন? সেটা বলবো না, সবের সব কিছু বলতে নাই। আচ্ছা এখন যান, একদিন অনেক কথা বলে ফেলেছি, আর না। আমি যদি কাউকে সঙ্গে করে নিয়ে আসি, তাকে কি আপনি আপনার খেলা দেখাবেন? ময়লা বাবা আবারও অপ্রকৃতস্থের মতো হাসি হাসতে শুরু করলেন। আমি 100 টাকার নোটটা তার পায়ের কাছে রেখে চলে আসলাম। ময়লা বাবার ব্যাপারটা নিয়ে মিসির আলি সাহেবের সঙ্গে আলাপ করতে হবে। সবচেয়ে ভালো হতো যদি তাকে সঙ্গে করে নিয়ে আসা যেত। সেটা বোধহয় সম্ভব হবে না। মিসির আলি টাইপের মানুষ সহজে কৌতূহলী হন না। এরা নিজেদের চারপাশে শক্ত পাঁচিল তুলে রাখেন, পাঁচিলের ভেতরে কাউকে প্রবেশ করতে দেন না। এ ধরনের মানুষদের কৌতূহলী করতে হলে পাঁচিল ভেঙে ভেতরে ঢুকতে হয়। সেই ক্ষমতা বোধহয় আমার নেই। তবু একটা চেষ্টা তো চালাতে হবে। ময়লা বাবার ক্ষমতাকে ফুলিয়ে ফাঁপিয়ে বলে দেখা যেতে পারে, লাভ হবে বলে মনে হয় না। অনেক সময় নিয়ে মিসির আলি সাহেবের সঙ্গে কথা বলতে হবে। তিনি বিভ্রান্ত হবার মানুষ না, তবুও চেষ্টা করে দেখতে ক্ষতি কী? কে? আমি জবাব দিচ্ছি না, চুপ করে আছি। দ্বিতীয়বার কে বললে জবাব দেব। মিসির আলি দ্বিতীয়বার কে বলবেন কিনা বুঝতে পারছি না। আগেরবার বলেননি, সরাসরি দরজা খুলেছেন। আজ আমি মিসির আলি সাহেবের জন্য উপহার নিয়ে এসেছি। এক পট ব্রাজিলিয়ান কফি, ইভাপোরেটেড মিল্কের একটা কৌটা এবং এক বাক্স সুগার কিউবস। কফি বানিয়ে 4 চামচে মেপে মেপে চিনি দিতে হবে না, সুগার কিউব ফেলে দিলেই হবে। একটা সুগার কিউব মানে 1 চামচ চিনি, 2টা মানে 2 চামচ। উপহার আনার পেছনে ইতিহাসটা বলা যাক। শতাব্দী স্টোরে আমি গিয়েছিলাম টেলিফোন করতে। এমনিতে শতাব্দী স্টোরের লোকজনদের ব্যবহার খুব ভালো, শুধু টেলিফোন করতে গেলে খারাপ ব্যবহার করে। টেলিফোন নষ্ট, মালিকের নিষেধ আছে, চাবি নেই, নানান টালবাহানা করে। শেষ পর্যন্ত দেয়, তবে টেলিফোন শেষ হওয়া মাত্র বলে 5টা টাকা দেন, কল চার্জ। আজও তাই হলো। আমি হাতের মুঠো থেকে 500 টাকার একটা নোট বের করলাম। ভাঙতি দেন। ভাঙতি নেই। আর শুনুন, আপনাকে টাকা ফেরত দিতে হবে না। এখন যে কলটা করেছি সেটা 500 টাকা দামের কল। আমার বান্ধবীর সঙ্গে কথা বলেছি, ওর নাম রূপা। আর একটা কথা শুনুন ভাই, আমি যতবার আপনাদের এখান থেকে রূপার সঙ্গে কথা বলবো ততবারই আপনাদের 500 টাকা করে দেব। তবে অন্য কলে আগের মতো 5 টাকা। ভাই যাই বলে আমি হনহন করে পথে চলে এসেছি। দোকানের এক কর্মচারী এসে আমাকে ধরল। শতাব্দী স্টোরের মালিক ডেকেছেন, আমাকে যেতেই হবে, না গেলে তার চাকরি থাকবে না। আমি মালিকের সঙ্গে দেখা করার জন্য ফিরে গেলাম। নিতান্ত অল্প বয়সী একটা ছেলে, গোলাপি রঙের হাওয়াই শার্ট পরে বসে আছে, সুন্দর চেহারা। ডিপার্টমেন্টাল স্টোরের মালিক হিসেবে তাকে মানাচ্ছে না। তাকে সবচেয়ে মানাতো যদি টিভি সেটের সামনে বসে ক্রিকেট খেলা দেখত এবং কোনো ব্যাটসম্যান ছক্কা মারলে লাফিয়ে উঠত। শতাব্দী স্টোরের মালিক আমাকে অতি যত্নে বসালো, কফি খাওয়ালো। আমি কফি খেয়ে বললাম, অসাধারণ, জীবনানন্দ দাশের কবিতার মতোই অসাধারণ। সে বলল, কোন কবিতা? আমি আবৃত্তি করলাম। পুরানো প্যাঁচারা সব কোটরের থেকে এসেছে বাহির হয়ে অন্ধকার দেখে, মাঠের মুখের পরে সবুজ ধানের নিচে মাটির ভিতরে ইঁদুরেরা চলে গেছে আটির ভেতরে থেকে, চলে গেছে চাষা শস্যের ক্ষেতের পাশে, আজ রাতে আমাদের জেগেছে পিপাসা। শতাব্দী স্টোরের মালিক তার এক কর্মচারীকে ডেকে বলল, ওনাকে সবচেয়ে ভালো কফি 1 টিন দাও, ইভাপোরেটেড দুধের 1টা টিন, সুগার কিউব দাও। আমি থ্যাঙ্কস বলে উপহার গ্রহণ করলাম। তারপর ছেলেটা বলল, এখন থেকে দোকানে উনি এলে প্রথম জিজ্ঞেস করবে ওনার কী লাগবে, যা লাগবে দেবে, কোনো বিল করতে পারবে না। উনি ঢোকা মাত্র আমার ঘরে নিয়ে যাবে, সেখানে টেলিফোন আছে, উনি যত ইচ্ছা টেলিফোন করতে পারবেন। ব্যবসায়ী মানুষ, তার বয়স যতই অল্প হোক, এমন ফ্রি পাস দেয় না। আমি বিস্মিত হয়ে তাকালাম। ছেলেটা বলল, আমি আপনাকে চিনি, আপনি হিমু। দোকানের লোকজন আপনাকে চিনতে পারেনি, ওদের অপরাধ ক্ষমা করবেন। এখন বলুন আপনি কোথায় যাবেন, ড্রাইভার আপনাকে নামিয়ে দিয়ে আসবে। ড্রাইভার আমাকে মিসির আলি সাহেবের বাসার সামনে নামিয়ে দিয়ে গেছে। আমি কড়া নেড়ে অপেক্ষা করছি কখন মিসির আলি সাহেব দরজা খোলেন।
দ্বিতীয়বার কড়া নাড়তে ইচ্ছা করছে না। সাধারণ মানুষের বাসা হলে কড়া নাড়তাম। এই বাসায় থাকেন মিসির আলী, কিংবদন্তি পুরুষ। প্রথম কড়া নাড়ার শব্দেই তার বুঝে যাবার কথা কে এসেছেন, কেন এসেছেন। দরজা খুলল। মিসির আলী সাহেব বলল, কে? হিমু সাহেব? জি স্যার। মাথা কামিয়েছেন? আপনাকে ঋষি ঋষি লাগছে। আমি ঋষিসুলভ হাসি হাসলাম। তিনি সহজ গলায় বললেন, আজ এত সকাল সকাল এসেছেন, ব্যাপার কি? রাত মোটে 9টা বাজে, হাতে কি? আপনার জন্য সামান্য উপহার, কফি, দুধ, চিনি। মিসির আলী সাহেবের চোখে হাসি ঝিলিক দিয়ে উঠল। আমি বললাম, স্যার আপনার রাতের খাওয়া কি হয়ে গেছে? হ্যাঁ হয়েছে। তাহলে আমাকে রান্নাঘরে যাবার অনুমতি দিন, আমি আপনার জন্য কফি বানিয়ে আনি। আসুন আমার সঙ্গে। আমি মিসির আলী সাহেবের সঙ্গে রান্নাঘরে ঢুকলাম। রান্নাঘরটা আমার পছন্দ হলো। মনে হচ্ছে রান্নাঘরটি আসলে তার লাইব্রেরি। 3টা উঁচু বেতের চেয়ার, সেলফ ভর্তি বই। রান্না করতে করতে হাত বাড়ালেই বই পাওয়া যায়। রান্নাঘরে একটা ইজি চেয়ারও আছে। ইজি চেয়ারের পায়ের কাছে ফুট রেস্ট। বোঝাই যাচ্ছে ফুট রেস্টে পা রেখে আরাম করে বই পড়ার ব্যবস্থা। মিসির আলী চুলা ধরাতে ধরাতে বললেন, রান্নাঘরে এত বইপত্র দেখে আপনি কি অবাক হচ্ছেন? জি না, আমি কোনো কিছুতে অবাক হই না। আসলে কি হয় জানেন, হয়তো চা খাবার ইচ্ছে হলো, চুলায় কেতলি বসালাম। পানি ফুটতে অনেক সময় লাগছে, চুপচাপ অপেক্ষা করতে খুব খারাপ লাগে। তখন বই পড়া শুরু করি। চুলায় কেতলি বসিয়ে আমি 21 পৃষ্ঠা পড়তে পড়তে পানি ফুটে যায়। এই থেকে আপনি আমার বই পড়ার স্পিড সম্পর্কে একটা ধারণা পাবেন। আমরা কফির পেয়ালা হাতে নিয়ে বসার ঘরে এসে বসলাম। মিসির আলী বললেন, আপনার গলায় কি মাছের কাঁটা ফুটেছে? লক্ষ্য করলাম অকারণে ঢোক গিলছেন। আমি বললাম, জি। শুধু শুধু কষ্ট করছেন কেন? কাঁটা তোলার ব্যবস্থা করেন। মেডিকেল কলেজের ইমার্জেন্সিতে গেলে ওরা চিমটা দিয়ে কাঁটা তুলে ফেলবে। আমি কাঁটা যন্ত্রণা সহ্য করতে চেষ্টা করছি। মানুষ তো ক্যান্সারের মতো ব্যাধিও শরীরে নিয়ে বাস করে, আমি সামান্য কাঁটা নিয়ে পারবো না? মিসির আলী হাসলেন। ছেলে মানুষের যুক্তি শুনে বয়স্করা যে ভঙ্গিতে হাসে সেই ভঙ্গির হাসি দেখতে ভালো লাগে। হিমু সাহেব? জি স্যার। আমি আপনার ভয় পাবার ব্যাপারটা নিয়ে ভেবেছি। রহস্যের সমাধান হয়েছে। ভয়ের কার্যকারণ সম্পর্কে একটা ব্যাখ্যা দাঁড় করিয়েছি। এটি সঠিক ব্যাখ্যা কিনা তা প্রমাণ সাপেক্ষ। ব্যাখ্যা শুনতে চান? বলুন। মিসির আলী কফির কাপ নামিয়ে সিগারেট ধরালেন, সামান্য হাসলেন। সেই হাসি অতি দ্রুত মুছেও ফেললেন। কথা বলতে শুরু করলেন শান্ত গলায়, যেন তিনি নিজের সঙ্গে কথা বলছেন, অন্য কারোর সঙ্গে নয়। যেন তিনি যুক্তি দিয়ে নিজেকেই বোঝানোর চেষ্টা করছেন। হিমু সাহেব, আমার ধারণা যে ভয়ের কথা আপনি বলছেন, এই ভয় অতি শৈশবে আপনার ভেতর বাসা বেঁধেছে। কেউ একজন হয়তো এই ভয়ের বীজ আপনার ভেতর পুঁতে রেখেছিল, যাতে পরবর্তী কোনো এক সময় বীজের অঙ্কুরোদ্গম হয়। তীব্র ভয় আপনাকে আচ্ছন্ন করে। অতি শৈশবের তীব্র ভয় অনেক কাল পর ফিরে আসে। এটা একটা রিকারিং ফেনোমেনা। মনে করুন 3 বছরের কোনো শিশু পানিতে ডুবে মৃত্যুর কাছাকাছি চলে গেল। তাকে শেষ মুহূর্তে পানি থেকে উদ্ধার করা হলো, সে বেঁচে গেল। পানিতে ডুবার ভয়ঙ্কর স্মৃতি তার থাকবে না, সে স্বাভাবিকভাবে বড় হবে। কিন্তু ভয়ের এই অংশটি কিন্তু তার মাথায় থেকে যাবে। মস্তিষ্কের স্মৃতি লাইব্রেরিতে সেই স্মৃতি জমা থাকবে। কোনো কারণে যদি হঠাৎ সেই স্মৃতি বের হয়ে আসে, তাহলে তার সমগ্র চেতনা প্রচণ্ড নাড়া খাবে। সে ভেবেই পাবে না ব্যাপারটা কি। আপনি কি শৈশবে কখনো পানিতে ডুবেছেন? হ্যাঁ, চৌবাচ্চায় ডুবে গিয়েছিলাম। ঘটনা বলুন তো। ঘটনা আমার মনে নেই, বাবার ডায়েরি পড়ে জেনেছি। আমার বাবা আমাকে নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করতেন। মৃত্যু ভয় কি এটা আমাকে বোঝানোর জন্য তিনি একটা ভয়ঙ্কর পরীক্ষা করেছিলেন। চৌবাচ্চায় পানি ভর্তি করে আমাকে ডুবিয়ে দিয়েছিলেন। তার হাতে ছিল স্টপওয়াচ। তিনি স্টপওয়াচ দেখে 75 সেকেন্ড আমাকে পানিতে ডুবিয়ে রেখেছিলেন। আপনার বাবা কি মানসিকভাবে অসুস্থ ছিলেন? একসময় আমার মনে হতো তিনি মানসিক রোগী, এখন তা মনে হয় না। বাবার কথা থাক, আপনি আমার সম্পর্কে বলুন। আমি মানসিক রোগী কিনা সেটা জানা আমার পক্ষে জরুরি। অতি শৈশবের একটা তীব্র ভয় আপনার ভেতর বাসা বেঁধেছিল। আমার ধারণা সেই ভয়ের সঙ্গে আরও ভয় যুক্ত হয়েছে। মস্তিষ্কের মেমোরি সেলে ভয়ের ফাইল ভারী হয়েছে। একসময় আপনি সেই ভয় থেকে মুক্তি পেতে চেষ্টা করেছেন। তখনই ভয়টা মূর্তিমান হয়ে আপনার সামনে দাঁড়িয়েছে। সে চাচ্ছে না আপনি তাকে অস্বীকার করুন। স্যার, আপনি কি বলতে চাচ্ছেন ওই রাতে আমি যা দেখেছি সবই আমার কল্পনা? না, বেশিরভাগই সত্যি। তবে সেই সত্যটাকে কল্পনা ঢেকে রেখেছে। বুঝতে পারছি না। আমি বোঝানোর চেষ্টা করছি। ওই রাতে আপনি ছিলেন খুব ক্লান্ত। আপনার স্নায়ু ছিল অবসন্ন। খুব ক্লান্ত ছিলাম। স্নায়ু অবসন্ন ছিল বলছেন কেন? আপনার কাছ থেকে শুনেই বলছি। সারা রাত আপনি হেঁটেছেন, জ্যোৎস্না দেখেছেন, তারপর ঢুকলেন গলিতে। দীর্ঘ সময় কোনো একটি বিশেষ জিনিস দেখায় ক্লান্তি আসে, স্নায়ু অবসন্ন হয়। ঠিক আছে, বলুন। আপনাকে দেখে কুকুররা সব দাঁড়িয়ে গেল। একটি এগিয়ে এলো সামনে, তাই না? জি।
কুকুরদের দলপতি। আবার ওই ভয়ঙ্কর মূর্তি যখন এলো তখন কুকুররা তার দিকে ফিরল। দলপতি এগিয়ে গেল সামনে। দেখুন হিমু সাহেব, কুকুররা যা করছে তা কুকুরদের জন্য অত্যন্ত স্বাভাবিক কর্মকাণ্ড। তারা উদ্ভট কিছু করেনি, অথচ তাদের এই স্বাভাবিক কর্মকাণ্ডই আপনার কাছে খুব অস্বাভাবিক মনে হচ্ছিল, কারণ আপনি নিজে স্বাভাবিক ছিলেন না। আপনার মধ্যে এক ধরনের ঘোর কাজ করা শুরু করেছে। শৈশবের সমস্ত ভয় বাক্স ভেঙে বের হয়ে আসা শুরু করেছে। তারপর আপনি শুনলেন লাঠি ঠকঠক করে কে যেন আসছে। আপনি যদি স্বাভাবিক থাকতেন তাহলে কিন্তু লাঠির ঠকঠক শব্দ শুনে ভয়ে অস্থির হতেন না। লাঠি ঠকঠক করে কেউ আসতেই পারে। আপনি খুবই অস্বাভাবিক অবস্থায় ছিলেন বলেই এই কাণ্ডটা ঘটেছে। আপনার মস্তিষ্ক অসম্ভব উত্তেজিত, সে বিচিত্র খেলা শুরু করেছে। আপনার স্বাভাবিক দৃষ্টি সে এলোমেলো করতে শুরু করেছে। আপনি মানুষটা দেখলেন, চাদর গায়ে একজন মানুষ যার চোখ নেই মুখ নেই, ঠিক না? জি। আমার ধারণা আপনি অ্যাসিডে ঝলসে যাওয়া একজন অন্ধকে দেখেছেন। অন্ধ বলেই সে লাঠি হাতে চলাচল করে। আপনাকে দেখে সে দাঁড়িয়ে পড়লো, লাঠি উঁচু করলো আপনার দিকে। একজন অন্ধের পক্ষে আপনার উপস্থিতি বোঝার কোনো ব্যাপার না। অন্ধের অন্যান্য ইন্দ্রিয় খুব তীক্ষ্ণ থাকে। অবশ্য অন্ধ না হয়ে একজন কুষ্ঠরোগীও হতে পারে। কুষ্ঠরোগীও এমন বিকৃত হতে পারে। আমি নিজে কয়েকজনকে দেখেছি। আমি বললাম, স্যার একটা কথা, আমি দেখেছি মানুষটা যখন ফিরে যাচ্ছিল তখন তাকে খুব লম্বা দেখাচ্ছিল। আপনি যা দেখেছেন তার কিছুই না, লাইট অ্যান্ড শ্যাডোর একটা ব্যাপার। গলিতে একটা মানুষকে দাঁড় করিয়ে আপনি বিভিন্ন জায়গা থেকে আলো গায়ে ফেলে পরীক্ষা করতে পারেন। দেখবেন আলো কোত্থেকে ফেলছেন এবং সেই আলো ফেলার জন্য তার ছায়া কত বড় হচ্ছে তার উপর নির্ভর করছে তাকে কত লম্বা মনে হচ্ছে। একে বলে অপটিক্যাল ইলিউশন। ম্যাজিশিয়ানরা অপটিক্যাল ইলিউশনের সাহায্যে অনেক মজার মজার খেলা দেখান। পুরো ব্যাপারটা আপনার কাছে এত সহজ মনে হচ্ছে? জি, মনে হচ্ছে। পৃথিবীর সমস্ত জটিল সূত্রগুলির মূল কথা খুব সহজ। আপনি যে আপনার মাথার ভেতরে শুনলেন কে বলছে ফিরে যাও ফিরে যাও, তার ব্যাখ্যাও খুব সহজ ব্যাখ্যা। আপনার অবচেতন মন আপনাকে ফিরে যেতে বলেছিল। আমি কি আপনার সব ব্যাখ্যা গ্রহণ করে নেব, না নিজে পরীক্ষা করে দেখব? সেটা আপনার ব্যাপার। আমার কেন জানি মনে হয় ওই জিনিসটার মুখোমুখি দাঁড়ানোর মানে আমার মৃত্যু। সে আমাকে ছাড়বে না। তাহলে তো আপনাকে অবশ্যই ওই জিনিসটার মুখোমুখি হতে হবে। যদি না হই তাহলে সে আপনাকে খুঁজে বেড়াবে। আজ একটা গলিতে সে আছে, কাল চলে যাবে রাজপথে। একটা গলি যেমন আপনার জন্য নিষিদ্ধ হয়েছে, তেমনি শুরুতে একটা রাজপথ আপনার জন্য নিষিদ্ধ হবে, তারপর আরও একটা। তারপর একসময় দেখবেন শহরের সমস্ত পথঘাট নিষিদ্ধ হয়ে গেল। আপনাকে শেষ পর্যন্ত ঘরে আশ্রয় নিতে হবে। সেখানেও সে স্বস্তি পাবেন না। মাঝরাতে হঠাৎ মনে হবে দরজার বাইরেও অশরীরী দাঁড়িয়ে। দরজাটা খুললেই সে ঢুকবে। আমি চুপ করে রইলাম। মিসির আলি হাসি মুখে বললেন, আপনার বাবা বেঁচে থাকলে তিনি আপনাকে কী উপদেশ দিতেন? আমি দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললাম, আপনি যে উপদেশ দিচ্ছেন সেই উপদেশই দিতেন। আচ্ছা স্যার, আজ উঠি। উঠবেন? আচ্ছা, কফির জন্য ধন্যবাদ। একটা কথা জিজ্ঞেস করি, মানুষের কি থট রিডিং ক্ষমতা আছে? থাকতে পারে, পুরোপুরি নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে নিম্ন শ্রেণীর প্রাণীদের এই ক্ষমতা সম্ভবত আছে। ডিউক ইউনিভার্সিটিতে একবার একটা গবেষণা করা হয়েছিল। 50টা ইঁদুরকে দুটো থালায় করে খাবার দেওয়া হতো। একটা থালায় নাম্বার এবং অন্যটা নাম্বার 0। খাবার দেবার সময় মনে মনে ভাবা হতো 0 নাম্বারের থালার খাবার যে ইঁদুর খাবে তাকে মেরে ফেলা হবে। দেখা গেল 0 নাম্বার থালার খাবার কোনো ইঁদুর স্পর্শ করছে না, অথচ একই খাবার। আপনার ধারণা ইঁদুর মানুষের মনের কথা বুঝতো বলে এটা করত? হতে পারে। আপনি থট রিডিংয়ের ক্ষমতা আছে এমন কোনো মানুষের দেখা পাননি? পেয়েছি, তবে পুরোপুরি নিশ্চিত হতে পারেনি। নিশ্চিত হতে ইচ্ছাও করেনি। থাকুক না কিছু রহস্য। স্যার, যাই। আচ্ছা। মিসির আলি সাহেব আমাকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিলেন। শেষ হলো আজকের গল্প পাঠ। ভালো রাখবেন, তাহলে অটোমেটিক্যালি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।